কি হলো, ঘুম আসছে না? না গো, ঘুম আসছে না। গল্প শুনবে? হ্যাঁ, শুনবো, কিন্তু কার গল্প শোনাবে আজ? হাত কাটা মেয়ের গল্প। হাত কাটা মেয়ে? এক যে ছিল চাকিওয়ালা, নাম তার মধুসূদন। বেশ ভালোই দিন কাটছিল তার, কিন্তু হঠাৎই বাজার মন্দ হওয়ার কারণে তার আর্থিক অবস্থা খারাপ হতে শুরু করলো। দেখতে দেখতে ভীষণই গরিব হয়ে পড়ল সে। এমনই দিন তার জীবনে এলো যে দুটো ভাতের জন্য ঘরের ঘটি বাটি পর্যন্ত তাকে বিক্রি করতে হলো। হে ঈশ্বর, এ আমার কি দিন এলো! দুটো ভাতের জন্য অবশেষে ঘরের ঘটিবাটি বিক্রি করতে হলো। কবে যে আবার সুদিন ফিরবে কে জানে। মধুসূদনের দিন যে আর কাটে না। ধীরে ধীরে গোটা ঘর শূন্য হয়ে গেল। শেষে আর কিছুই বাকি রইল না, রইল শুধু তার চাকি আর বাড়ির পিছনের এক মস্ত আপেল গাছ। এমনই একদিন মধুসূদন কাঠ কাটতে বনের দিকে গেল। সেই সময় এক বুড়ো তার দিকে এগিয়ে এলো। কে আপনি? আপনাকে তো কোনো দিনও এই জঙ্গলে দেখিনি। এত কষ্ট করে গাছ কাটছো কেন? কাজ করতে যত কষ্টই হোক, করতে তো হবেই। আমি তোমায় অনেক ধন সম্পত্তি দিতে পারি, শুধু তোমার থেকে একটা জিনিস চাই। আমার তো দেবার মতো কিছুই নেই, আমি আপনাকে কি দেব? তোমার চাকির পিছনে যা আছে সেটাই আমাকে দিতে হবে। মধুসূদন কিছুক্ষণ ভেবে বলল, আমার চাকির পিছনে আপেল গাছটা ছাড়া আর কি আছে? আর তো কিছুই নেই। যদি আপেল গাছটা চায় তো দিয়ে দেব। কি মধুসূদন, কি ভাবছো? পারবে তো দিতে বাবা? হ্যাঁ পারবো, চলুন আমার বাড়িতে। বুড়ো খানিকটা মুচকি হেসে বলল, এখন নয়, 3 বছর পর আমি আবার আসবো, সেই দিন আমি আমার হক বুঝে নেব। এই বলে সেই বুড়ো সেখান থেকে চলে গেল। চাকিওয়ালাও বাড়ি ফিরে গেল। আর বাড়ি ফিরতেই তার বউ বলে উঠল, হ্যাঁ গো, আমাদের বাড়িতে এত ধন সম্পদ হঠাৎ কোথা থেকে এলো? ধন এসে গেছে? হ্যাঁ তো, আলমারি দেরাজ সোনায় ভরে গেছে। আমি তো দেখে বাপু অবাক। এ সোনা তুমিও তো আনোনি, আমিও আনিনি। হ্যাঁ গো, কোথা থেকে এলো গো এত সোনা? বলছি গিন্নি, তোমাকে সব বলছি, ঘরে চলো। এমন ফাঁকা জায়গায় এসব কথা না বলাই ভালো। এরপর মধুসূদন তার বউকে নিয়ে ঘরে চলে যায়। কি হয়েছে সেটা তো বলো। আরে আরে বলছি। শোনো তবে, আজ যখন আমি জঙ্গলে কাঠ কাটতে যাই, তখন এক অচেনা বয়স্ক লোকের সাথে দেখা হয় আমার। সে আমাকে বলল, আমি তোমায় অনেক ধন সম্পত্তি দিতে পারি, শুধু তোমার থেকে একটা জিনিস চাই। আমার তো দেবার মতো কিছুই নেই, আমি আপনাকে কি দেব? তোমার চাকির পিছনে যা আছে সেটাই আমাকে দিতে হবে। ও মা গো, কি বলছো গো? হ্যাঁ গো গিন্নি, আর আমি তো জানতাম আমার চাকির পিছনে ওই আপেল গাছটাই আছে। একটা আপেল গাছের পরিবর্তে যদি এত ধন সম্পত্তি পাওয়া যায় তাহলে ক্ষতি কি? তাই আমিও রাজি হয়ে গেলাম। বুঝলে গিন্নি, এতদিনে ঠাকুর আমাদের দিকে একটু মুখ তুলে চেয়েছেন। এইবার দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না। মধুসূদনের কথা শুনে তার বউ ভয়ে আঁতকে ওঠে। বলি হ্যাঁ গো, এ তুমি কি করলে? আমার যে এখন ভারী ভয় করছে। ভয়? কিসের ভয়? এ তো দেখছি সর্বনেশে জাদুকর। কি সব যাতা বলছো? যাতা নয় গো, যাতা নয়। ও মনে হয় আপেল গাছের কথা বলেনি গো, ও নির্ঘাত আমাদের মেয়ের কথা বলেছে। মেয়ের কথা? হ্যাঁ,
চাকি কলের পিছনে আমাদের মেয়ে তো তখন উঠোন ঝাড় দিচ্ছিল। ও তো তখন ওখানেই ছিল। বউয়ের মুখে এমন কথা শুনে মেয়ের কথা ভেবে মধুসূদন অবাক হয়ে গেল। ধন সম্পত্তি তো অনেক হলো, কিন্তু স্বামী স্ত্রী দুজনেই মেয়েকে নিয়ে বড় চিন্তায় পড়ে গেল। চাকিওয়ালার মেয়ে চাঁপা ছিল ভারী নম্র, ভারী সুন্দরী। বাবা মায়ের বাধ্য মেয়ে হয়ে 3 বছর সে সরল জীবন কাটালো। তারপর সেই সর্বনেশে জাদুকর আসার দিন এলো। মারে, আমার খুব ভয় করছে রে। আজই তো 3 বছর পূর্ণ হলো। আজই তো সেই জাদুকরের আসার দিন। তবে একটা কথা বলি শোন, তুই একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি, একটুও যেন নোংরা না থাকে তোর শরীরে। আমি শুনেছি ওই জাদুকর না ভিজে কোনো জিনিস সহ্য করতে পারে না। শুকনো ময়লা নোংরা কালো জিনিস হলো তার শক্তির আধার। ঠিক আছে মা, তুমি আমাকে তোমার মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। জাদুকরের হাত থেকে বাঁচতে চাঁপার মা চাঁপাকে ধুয়ে মুছে সাদা বরফের মতো পরিষ্কার করে তুলল। হাতে পায়ে জল দিয়ে অনবরত মোছাতে লাগলো, যাতে চাঁপার হাত ভিজে থাকে। এমন সময় সেই জাদুকর এসে উপস্থিত হলো। আজ 3 বছর পর আমি এসেছি আমার হক বুঝে নিতে। কিরে মধুসূদন, দে তোর মেয়েকে, দে আমার হাতে তুলে। আমি যখন এই কথাটা তোকে বলেছিলাম, তখন তোর মেয়ে ওই চাকি কলের পিছনে উঠোন ঝাড় দিচ্ছিল। দে তুলে তোর মেয়েকে এবার আমার হাতে। এই বলে জাদুকর চাঁপার দিকে এগোতে থাকে, আর তখনই সে দেখতে পায় চাঁপার হাত ভিজে। ভীষণ রেগে গিয়ে জাদুকর চাকিওয়ালাকে বলল, তোদের কে বলেছে ওকে জল দিয়ে পরিষ্কার করতে? আমি তো সেই দিনই বলেছিলাম, আমি যা চাইবো আমাকে তাই দিতে হবে। কি মধুসূদন, মনে আছে তো? ওর শরীর এখন ভিজে আছে। যতক্ষণ না ওর হাত পা শুকিয়ে যায় ততক্ষণ আমি ওকে ছোবো না। কিছুক্ষণ পর আসছি আমি, কেমন? ওকে নিয়েই যাব। এই বলে জাদুকর চলে গেল। ভয় পেয়ে গেল চাকিওয়ালা। এবার আমরা কি করব? আমাদের মেয়েকে ওই দুষ্টু জাদুকরের হাতে তুলে দিতে হবে। আমার আর কিচ্ছু করার নেই গিন্নি। আমি যে ওই জাদুকরকে কথা দিয়েছিলাম। তুমি তুমি কেঁদো না বাবা, মাথার উপর ঈশ্বর আছেন, উনি আমাকে নিশ্চয়ই রক্ষা করবেন। হে ঈশ্বর, তুমি আমায় পথ দেখাও, পথ দেখাও। আরে এই তো উপায় পেয়ে গেছি। আমি আমি অনবরত কাঁদতে থাকবো, তাহলে তাহলে এই চোখের জলেই তো আমার হাত পা পরিষ্কার হয়ে যাবে। এরপর চাঁপা অনবরত কাঁদতে শুরু করে। চোখের জলে চাঁপার হাত পা সব ভিজতে থাকে। কিছুক্ষণ পর জাদুকর এসে দেখল চাকিওয়ালার মেয়ের হাতে চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, আর হাতটা চোখের জলে ভিজে আছে। জাদুকর তাকে ছুঁতে পারল না, কাজেই সে আরো রেগে গেল। কেটে ফেল ওর হাত, নইলে আমি ওকে ধরতে পারছি না। হাত দুটো কেটে ফেললে রক্তে সারা শরীর নোংরা হয়ে যাবে, আর আমি খুব সহজেই ওকে ধরতে পারবো। নিজের মেয়ের হাত আমি কেমন করে কাটবো? সর্বনেশে জাদুকর ভীষণ মূর্তি ধারণ করে চিৎকার করে বলল, পারবি না? যদি না পারিস তবে তোকে আর তোর বউকে এক্ষুনি মরতে হবে। আমি কাল আবার আসবো, তৈরি থাকিস মরার জন্য। শুনে চাকিওয়ালা ভয়ে আঁতকে উঠল, আর ভাবল, আমি আর আমার বউ যদি মারা যাই তাহলে আমার মেয়েকে কে দেখবে? বাবা মাকে ছেড়ে সে তো থাকতেই পারবে না। ভীষণ কষ্ট হলো তার, কিন্তু সে রাজি হয়ে গেল। সে তার মেয়ের কাছে গিয়ে বলল, মারে, তোর দুটো হাত যদি কেটে না ফেলি তবে এই জাদুকর আমাকে আর তোর মাকে মেরে ফেলবে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না রে মা, কিচ্ছু না।
আমাকে নিয়ে যা করতে চাও তুমি করো বাবা, কারণ আমি তো তোমারই সন্তান, আর আমি তোমাদের ছাড়া বাঁচতে পারবো না। তোমরা না থাকলে তো আমার জীবনের কোনো মূল্যই নেই। তুমি কেটে ফেলো আমার হাত। এই বলে চাঁপা তার দুটি হাত টেবিলের ওপর রাখল। এই সব কিছু সহ্য করতে না পেরে চাকিওয়ালার বউ সেখান থেকে দৌড়ে অন্যত্র চলে গেল। এদিকে চাকিওয়ালা এক কোপে তার মেয়ের হাত দুটি কেটে ফেলল। চাপা মনের ব্যথায় ও যন্ত্রণায় কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল। পরের দিন সকাল হতেই আবার সেই জাদুকর এলো, কিন্তু মেয়েটি মনের কষ্টে এমন অঝরে চোখের জল ফেলেছিল, সেই কাটা হাতের ওপর থেকে সব রক্ত ধুয়ে গিয়ে সাদা ধপধপ করছিল। এ তো দেখছি সব রক্ত ধুয়ে গেছে, আমার তো আর কিছুই করার নেই। জাদুকর আর কোনো উপায় না পেয়ে মেয়েটির উপর সমস্ত অধিকার ছেড়ে দিয়ে সেখান থেকে চলে গেল। জাদুকর চলে যেতেই চাকিওয়ালা তার মেয়ের কাছে এসে বলল, মারে, তোর জন্য আমি এত ধন সম্পত্তি লাভ করেছি, সব ঠিক আছে, কিন্তু তুই ছাড়া আমার এই ধন সম্পত্তির কোনো মূল্য নেই আমার কাছে। তোর হাত কেটে আমি ঠিক করিনি রে মা। কিন্তু এখানে আমি আর থাকতে পারবো না বাবা। না জানি আবার কখন সেই জাদুকর এসে উপস্থিত হবে, আর তখন যদি ওই জাদুকর আমার মাথা কেটে নিতে বলে, তখন তোমরা কি করবে? এখানে আমি একেবারেই নিরাপদ নই, তাই আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যেতে চাই বাবা। দূরে থাকলেও জানবে তোমাদের মেয়ে বেঁচে আছে। আমাকে যেতে দাও মা, যেতে দাও আমাকে। এমন জায়গা তুই কোথায় পাবি মা? সে আমি নিজেই খুঁজে নেব। এরপর চাঁপা তার কাটা হাত নিয়ে সূর্য ওঠার সাথে সাথে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বাবা মা চোখের জলে বাধ্য হয়ে মেয়েকে বিদায় দিল। নামা নেই খাওয়া নেই, মাইলের পর মাইল হেঁটে চলেছে। ধীরে ধীরে চারদিকে অন্ধকার করে রাত নেমে এলো। এ আমি কোথায় চলে এলাম? চাঁপা আশেপাশে তাকিয়ে দেখল সে এক রাজ উদ্যানের কাছে এসে পড়েছে। চাঁদের আলোয় সে স্পষ্ট দেখতে পেল চারিদিকে শয়ে শয়ে ফলে ভরা গাছ। এটা তো একটা রাজবাড়ির বাগান বলে মনে হচ্ছে। চারিদিকে কত ফল গাছ। ইস, একটা যদি ফল খেতে পারতাম, কিন্তু গাছগুলো পর্যন্ত তো পৌঁছানোই যাবে না। গাছগুলো চারিদিক তো খালে ঘেরা। সারাদিন মুখে কিছু পড়েনি। চাঁপার এত খিদে পেয়েছিল যে সে ওই ফলগুলো দেখে আর থাকতে পারল না। এই ফলগুলো না খেতে পারলে আমি মরেই যাব। কিন্তু কিন্তু কি করি? কিভাবে ওই গাছগুলোর সামনে যাই? সেই সময় আকাশ থেকে নেমে এলো এক পরী। ওমে, তোমার খিদে পেয়েছে? ওই ফলগুলো খেতে চাও? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমাকে দেখে এখনো বুঝতে পারোনি? আমি পড়ি গো, পড়ি। তুমি পড়ি? হ্যাঁ গো হ্যাঁ। তুমি আগে বলো, তুমি ওই ফলগুলো খেতে চাও কি না? চাই তো, কিন্তু চারিদিকে তো জল। আমি তো ওই গাছগুলো পর্যন্ত এগোতেই পারবো না। দাঁড়াও, আমি এই জল সরিয়ে দিচ্ছি। পরী তার জাদু শক্তি দিয়ে চাঁপার জন্য খালের জল সরিয়ে শুকনো মাটির উপর দিয়ে একটি সরু রাস্তা বের করে দিল। চাঁপার সাথে সাথে পরীটিও ঢুকলো বাগানে, যদিও চাঁপা তাকে দেখতে পেল না। চাঁপা একটি গাছের সামনে গিয়ে দাঁড়ালো। তাতে অনেক পাকা পাকা নিষ্পাতি ঝুলছে। বাহ, কি সুন্দর নাশপাতি! কিন্তু
আমার তো হাতই নেই, আমি পারবো কিভাবে? আরে ওই তো একটা নাশপাতি অনেকটা নিচে ঝুলে আছে। যাই যাই, মুখ দিয়েই পেরে খাই। চাঁপা নেশপাতি খেতে লাগলো। এমন সময় বাগানের মালি একটু দূরে দাঁড়িয়ে তাকে আর তার সঙ্গে পরীকে দেখল। ওরে বাবা রে, গাছের ফাঁকে ওরা কারা ফল খায়? ওরে বাবা রে, এ তো দেখছি দুটো হাতই নেই। মালি ভূত ভেবে এমন ভয় পেল যে না কথা কইতে সাহস করলো, না নড়তে সাহস করলো। এদিকে খিদে কমতেই চাঁপা ঝোপের আড়ালে গিয়ে শান্ত মনে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল হতেই রাজা এলেন। রাজার বাগানের সমস্ত ফল আগে থেকে গুনতি করা থাকত। নেশপাতি গাছের কাছে গুনতি করতেই তিনি বুঝে গেলেন একটা নেশপাতি কম রয়েছে। কি ব্যাপার, একটা নাশপাতি কম কেন? কোথায় গেল? কেউ কি তবে চুরি করলো? না না না, চারিদিকের এত জল পার করে তো এখানে আসা কারোর পক্ষে সম্ভব নয়। মনে হয় ঝরে পড়ে গেছে। রাজা গাছের তলা ভালো করে খুঁজে দেখলেন, কিন্তু কোথাও নেশপাতি পেলেন না। কাজেই রাজা মালিকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি হলো মালি, একখানা নাশপাতি কম কেন? মালি ভয়ে ভয়ে বলল, রাজা মশাই, কাল রাতে বাগানে একটা হাত কাটা ভূত এসেছিল। কি বলছো? হ্যাঁ রাজা মশাই, সে মুখ দিয়ে গাছ থেকে পেড়ে পেড়ে নাশপাতি খেয়ে গেছে। প্রথমে বরফের মতো সাদা পোশাক পরা কে যেন একটা স্বর্গ থেকে নেমে এলো। তারপর খালের জল আটক করে দিয়ে ওই হাত কাটা ভূতের জন্য শুকনো মাটির ওপর দিয়ে রাস্তা করে দিল। নিশ্চয়ই কোনো দেবদূত হবে। সেই দেখে তো ভয়ে আমার পরাণ যায় যায়। না কোনো প্রশ্ন করতে পেরেছি, না লোক ডাকতে সাহস করেছি। একখানা নাশপাতি খাওয়া হাতেই ওই হাত কাটা ভূতটা যে কোথায় চলে গেল। বটে, ঠিক আছে, তুমি এখন এখান থেকে যাও। আজ রাতে আমি পাহারা দেব, দেখি কি হয়। আজ্ঞে রাজা মশাই। রাজা কি তবে এবার চাঁপাকে ধরে ফেলবে? আজ রাতে কি হতে চলেছে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নজর রাখুন।